রেডিও কলকাতা, your daily dose of happiness. আগস্ট মানে শুধুই একটি মাস নয়, এটি সাহস, আত্মত্যাগ এবং দেশপ্রেমেরও মাস। আবার যদি বিজ্ঞানের মহাকাশে তাকাই, সেখানেও কত না জ্যোতিষ্ক। এ মাস তাঁর জন্মের মাস, হয়তো তাই তাঁর রক্তেও স্বদেশ চেতনা। একজন বিজ্ঞানী হলেও তিনি নিজে হাতে চরকা কেটেছেন। সারা জীবন দেশীয় পোশাক তার অঙ্গে। স্বদেশী করতেন বলেই ব্রিটিশ গোয়েন্দা দপ্তরে তার নাম লেখা ছিল বিজ্ঞানী বেশে বিপ্লবী। তার নিজের ভাষায় বলি, এক চিঠিতে তিনি লিখছেন, যখন বিজ্ঞান চর্চা করি তখন বিজ্ঞানের মধ্য দিয়ে দেশকেই সেবা করি। তিনি আর কেউ নন, কিংবদন্তি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 2রা আগস্ট 1861 তাঁর জন্ম। তাই বোধহয় অনুষ্ঠান জুড়ে তিনি, তার বন্ধু প্রতিম রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সুযোগ্য ছাত্রেরা সবটাই ছুঁয়ে যাব আমরা। আজ ইসনা, ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন এবং বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের এক এবং একমাত্র অনলাইন রেডিও স্টেশন রেডিও কলকাতার যৌথ উদ্যোগে শুরু হওয়া নতুন অনুষ্ঠান পায়ে পায়ে ইসনার অঙ্গনে আজ 5ম পর্ব। হ্যাঁ, আর সেই পর্ব নিয়ে চলে এসেছি আপনার বন্ধু আরজে অম্বালিকা। প্রত্যেক পর্বের থেকে এটা কিন্তু একটু বিশেষ, কারণ আমরা এভাবেই উদযাপন করব ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এপিসোড। আমরা যারা এই সংস্থার সাথে যুক্ত তারা দেখেছি, জানি, কিন্তু বাকিরা, এই যে রাজাবাজার সায়েন্স কলেজের চত্বর, সেখানেই এই জ্ঞান তাপস বিজ্ঞানী তার চর্চা চালিয়ে গেছেন। ব্রিটিশ গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে এসে ঘরের অবস্থা দেখে বলেন, ইনি মানুষ না দেবতা। আচার্য প্রফুল্লচন্দ্র সম্পর্কে আরো অজানা গল্প জেনে নিতেই স্টুডিওতে এবার উপস্থিত ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন পরিবারের অভিভাবক সম ডক্টর মানস চক্রবর্তী, এবং তার সাথে কথা বলছেন ইসনারি প্রাক্তনী সৈকত কুমার বসু। গল্পে আড্ডায় জমে উঠুক সেই সব অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি সৈকত কুমার বসু আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকজন বিরক্ত পণ্ডিত মানুষকে আপনাদের সাথে আরেকবার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আজ আমাদের সাথে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় সদস্য, ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট প্রফেসর মানস চক্রবর্তী। প্রফেসর মানস চক্রবর্তী 2008 সালে বোস ইনস্টিটিউট থেকে সিনিয়র প্রফেসর হিসেবে রিটায়ার করেন। উনি CSIR এমিরেটাস সায়েন্সিস্ট হন 2013 সালে। গবেষণা করেছেন কিন্তু আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্বনামধন্য বিজ্ঞানী প্রফেসর অসীমা চ্যাটার্জির কাছে। ন্যাচারাল প্রোডাক্টস কেমিস্ট্রি নিয়ে তার দীর্ঘদিনের গবেষণা, বহু ছাত্র তার কাছে কাজ করেছেন, PhD লাভ করেছেন। রিটায়ারমেন্ট করার পরেও প্রফেসর চক্রবর্তী কিন্তু থেমে থাকেননি এবং বিজ্ঞান সাধনা এবং বিজ্ঞান সম্প্রসারণের কাজে তিনি এককভাবে ইসনার সাথে যুক্ত হয়ে রয়েছেন। অসংখ্য পত্রপত্রিকায় তার লেখা বেরোয়, বিভিন্ন জায়গায় তার ইন্টারভিউ হয়। আজকে পিসি রায় সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য আমরা প্রফেসর মানস চক্রবর্তীর কাছ থেকে জেনে নেব। আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো থাকবেন, সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আজকে আমরা বিশেষভাবে উৎসাহিত এবং বিশেষভাবে আনন্দিত যে অধ্যাপক মানস চক্রবর্তীকে আমাদের সামনে পেয়েছি, এবং আমরা আজকে আমাদের এই পিসি রয়ের বিষয়ে চর্চা করার সাথে স্যারের মূল্যবান বক্তব্য এবং আলোচনা শুনবো। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। তোমাদেরও ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য।
খুব ভালো লাগছে স্যার। প্রথমেই যে জিনিসটা আপনার থেকে একটু জিজ্ঞেস করব, যেহেতু আপনি পিসি রায় সংক্রান্ত তার জীবন গবেষণা নিয়ে অনেক পড়াশোনা করেছেন, যে পিসি রায় তো শুধুমাত্র একজন বিজ্ঞানী নয়, একজন ইনস্টিটিউশন বললেও কম বলা হয়। আপনার ওনার সম্পর্কে কি মূল্যায়ন বা আপনার ভাবনা চিন্তাটা কি, যদি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য একটু শেয়ার করেন? প্রশ্নটা খুবই সঠিক, কিন্তু উত্তরটা বড়। আমি বড় উত্তর দেবো না, আমি সংক্ষেপে বলি। ঠিক আছে স্যার। যে উনি একের মধ্যে বহু ছিলেন, সেটা অনেকে ওর সম্বন্ধে বলেছে। কি কি শুধু আমি জিনিসগুলো বলছি। উনি বিশ্ববিখ্যাত রসায়নবিদ ছিলেন, এটা সবাই জানেন। এডিনবরা ইউনিভার্সিটি থেকে বিএসসি করে এখানে সে প্রেসিডেন্সি কলেজে পড়াতেন, তারপরে সায়েন্স কলেজে পড়াতেন, এটা সবাই জানেন। উনি ভয়ঙ্করভাবে ছাত্রদরদী ছিলেন এবং জনপ্রিয় শিক্ষক গবেষক ছিলেন। সমস্ত ছাত্ররা ওকে সাংঘাতিকভাবে সম্মান করত, শ্রদ্ধা করত, এবং উনি যা বলতেন সেখানে মেনে চলত। উনি একজন সফল উদ্যোগী বা শিল্পপতি ছিলেন। বেঙ্গল কেমিক্যালসের কথা আমরা সবাই জানি। সেই 1892 সালে উনি তখন থাকেন সায়েন্স কলেজের আগের বাড়িটায়, 91 এপিসি রোড। সেইখানে হেড অফিস করেছিলেন, সেখানে অফিস করে উনি শুরু করেছিলেন বেঙ্গল কেমিক্যালস। সেটা আলটিমেটলি বড় হয়ে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস হয়ে শেষ পর্যন্ত ন্যাশনালাইজড হয়ে এখন অবশ্যই তার অবস্থা ভালো না, যদিও তারা লাভ করে, কিন্তু গভর্নমেন্ট সেটাকে ঠিক ডিক্লেয়ার করেছে। ফলে উনি একজন সফল শিল্পপতি, তাতে কোনো সন্দেহ নেই। উনি একজন স্বীকৃত লেখক, এই ব্যাপারটা হয়তো সবাই অত ভালোভাবে জানে না। উনি বাংলা এবং ইংরেজিতে প্রচুর লেখালেখি করেছেন, এবং তার একটা ইনডাইরেক্ট বা ডাইরেক্ট প্রমাণ হচ্ছে যে বঙ্গীয় সাহিত্য পরিষদে উনি 9 বার ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, এবং তারপরে পরপর 2টো টার্ম উনি প্রেসিডেন্ট হয়েছেন। এবং সত্যি কথা বলতে কি, ওই সময়ে যখন উনি ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট আছেন, সেই সময়ে তখন তার সেক্রেটারি, বঙ্গীয় সাহিত্য পরিষদের সেক্রেটারি, ওনাকে একটা ফেলিসিটেশন দিয়েছিল। দেওয়ার সময় উনি বলেছিলেন অনেক কথার মধ্যে একটা কথা, যে উনি আসলে সাহিত্যিক, কিন্তু প্রায় ভুল করে উনি রসায়নবিদ হয়ে গিয়েছেন। এরপরে হচ্ছে উনি বিজ্ঞানের ইতিহাসবিদ। উনি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি 2টো ভলিউমে লিখেছেন, সেটা এতই বিখ্যাত সবাই এই কথা জানে। ফলে এই ব্যাপারটা নিয়ে আর কোনো কারোর সন্দেহ নেই। উনি ভয়ঙ্করভাবে স্বদেশপ্রেমিক ছিলেন, তার অনেক প্রমাণ আছে। উনি যখন ইউনিভার্সিটি অফ এডিনবরাতে বিএসসি করতেন, তখন একটা রচনা লিখেছিল, সেই রচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত অনেক প্রমাণ পরে আছে, যাতে বোঝা যায় যে উনি ভয়ঙ্কর স্বদেশপ্রেমিক ছিলেন। এবং যারা আমাদের ফ্রিডম ফাইটার্স, তাদের উনি সমর্থন করতেন, কিন্তু সরকারি চাকরি করার কারণে উনি ডাইরেক্টলি কোনোদিন যোগাযোগ করেন। উনি ভীষণভাবে মানব দরদী ছিলেন, তার প্রচুর প্রমাণ আছে। এবং এই ফিলান্থ্রপিক পিসিরে মানব দরদী প্রফুল্লচন্দ্র রায়টা ভীষণভাবে সাধারণ মানুষকে আকর্ষণ করবেন। উনি বহু ভাষা জানতেন, ছোটবেলা থেকেই ওনার বাড়ি কালচারটাই এরকম ছিল, উনি অনেক ভাষা শিখেছিলেন। উনি একজন সমাজ সংস্কারক ছিলেন, এবং তারও অনেক তথ্য আছে। এছাড়া উনি জাতীয় শিক্ষার বিস্তারে, যেটা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন যাদবপুরে আছে, উনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। ফলে খুব সংক্ষেপে বলতে গেলেও এই হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এবার তুমি বলো। অসংখ্য ধন্যবাদ স্যার। অনেক অজানা তথ্য আপনার আলোচনার মধ্যে উঠে এলো। সত্যি আমরা জানতাম না যে উনি সাহিত্যিক হিসেবে যে এত কাজ করেছেন, এইটা আমাদের সামনে তুলে ধরার জন্য, এবং ওনার মানবদরদী যে আলাদা পরিচিতি রয়েছে সেটাকেও তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। যেহেতু এটা ইসনার অনুষ্ঠান, রেডিও অনুষ্ঠান, আমাদের দর্শকরা এইটা জানতে ভীষণ আগ্রহী যে ইসনার সাথে পিসি রায়ের কি সম্পর্ক, এবং এটার সাথে ওনার কন্ট্রিবিউশন কি, এই ইতিহাসটা যদি একটু তুলে ধরেন। হ্যাঁ, ধন্যবাদ। এটা খুব রিলেভেন্ট প্রশ্ন আর কি। সেটা হচ্ছে, তুমি যদি পিসি রায়ের সম্বন্ধে বিভিন্ন লেখা পড়ো এবং ইসনার সম্বন্ধেও লেখা পড়ো, একটা জিনিস দেখবে সবারই ধারণা যে উনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন বলে উনি বেসিক্যালি উদ্যোগ নিয়েছিলেন ইসনা তৈরি হওয়ার পিছনে, কিন্তু আসলে তা নয়। একটু পড়াশোনা করলেই জানতে পারা যায় যে প্রধান উদ্যোক্তা ছিল মেঘনাথ শাহ। তবে কোনো প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন থেকে তৈরি করা যায় না। মেঘনাথ শাহ, পিসি রায় এবং অন্যান্যরা মিলেই ইসনা তৈরি করেছিলেন জুলাই 1935-এ। উদ্দেশ্য ছিল দ্বিবিধ। তার মধ্যে একটা একটু রাজনৈতিক কাম সাইন্টিফিক, সেটার মধ্যে আমি যাচ্ছি না। দ্বিতীয়টা হচ্ছে যাতে সাধারণের মধ্যে বিজ্ঞানের আবিষ্কারের ব্যাপারগুলো ছড়িয়ে দেওয়া যায়, ওরা সেটা বুঝতে পারে। এবং বিজ্ঞান তো আসলে কিছুই না, বিজ্ঞান হচ্ছে লজিক, সেন্স অফ লজিক। সেটা তাতে যারা বিজ্ঞান মনস্ক হতে পারেন এবং নিজেদের ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে সেটাকে অ্যাপ্লাই করে আরো জীবনমান উন্নত করতে পারেন। এই জন্য ইসনার তৈরি জুলাই 1935-এ। কিন্তু মজার কথা হচ্ছে, তার 1 মাস আগে থেকেই এই ইসনার যেটা মুখপাত্র, সেটা হচ্ছে আমাদের সায়েন্স অ্যান্ড কালচার যে পত্রিকাটা ইংরেজিতে বেরোয়, আগে মান্থলি ছিল, এখন মান্থলি হয়েছে, সেটা চালু হয়। তো উনি প্রেসিডেন্ট ছিলেন লাইফ টাইম, 1935 থেকে 1944, অর্থাৎ যতদিন জীবিত ছিলেন। আর উনি তৈরি হওয়ার সময় উনি 2000 টাকা দেবেন বলেছিলেন,
উনি দিয়েছিলেন কিনা সে সম্বন্ধে অবশ্যই কোথাও কোনো ডকুমেন্ট পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। আর যদি বলা হয় যে উনার কন্ট্রিবিউশন কি ইসনাথ, আমি বলবো যে একটা জাহাজের ক্যাপ্টেনের জাহাজের ব্যাপারে যা ভূমিকা, ইসনাথ চলার ব্যাপারে প্রেসিডেন্টের তাই ভূমিকা, পিসিরা সেই ভূমিকাটাই পালন করেছিলেন। এবার বলো। আচ্ছা আচ্ছা, এটাও ভীষণভাবে সুন্দরভাবে আপনি তুলে ধরলেন। স্যার, আরেকটা জিনিস যেটা আমরা ছোটবেলা থেকে খুব পড়ি পিসি রায় সম্পর্কে, যে অ্যাজ আ ফিলান্থ্রপিস্ট, মানে প্রচুর দান ধান উনি করেছেন। শুনেছি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে প্রচুর দান ধান করেছেন। এই ব্যাপারটা নিয়ে যদি একটুখানি হাইলাইট করেন। হ্যাঁ বলছি, এটা আসলে হচ্ছে ওনার মানব দরদী মুখের এই প্রতিফলন আর কি, ফিলান্থ্রপিক প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিফলন। আমি পয়েন্ট ওয়াইজ পরপর বলতে থাকি, নিশ্চয়ই ছোট করেই বলবো। যখনই কোথাও কোনো ছিল, যখনই কোথাও কোনো খরা, বন্যা বা দুর্ভিক্ষ হয়েছে, প্রফুল্লচন্দ্র রায় সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গেছেন, অগ্রণী ভূমিকা নিতেন এবং সবাই তাকেই সামনের দিকে ঠেলে দিত। এটা ওনার নিজেরই লেখা। আচ্ছা, উনি নিজে লিখেছিলেন যে আমার হৃদয়ে এমন একটা কিছু আছে, যখন এই ধরনের দুর্যোগ হয় তখন সে আমার তন্ত্রীতে, হৃদয়ের তন্ত্রীতে আঘাত করে এবং আমি না ছুটে গিয়ে পারি না, কে যেন আমাকে ঠেলে দেয়। এটার থেকে বোঝা যায় যে তিনি অন্তর থেকে ভীষণভাবে কোথাও দুর্যোগ হলে সেখানে যেতেন। এবং বিশেষ করে বন্যা 1922 সালে উত্তরবঙ্গে, তখনকার দিনে উত্তরবঙ্গ তখন ভয়ঙ্কর একটা 15 দিন ধরে বৃষ্টি হওয়ার পর বন্যা হয়েছিল, ডিভাস্টেটিং ফ্লাড। এবং সেই বন্যার ফলে রেড লাইন ডুবে গেছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস ওটা ভিজিট করার জন্য অর্ধেকটা গিয়ে ফিরে এসছেন। তখন এইখানে সায়েন্স কলেজে একটা কমিটি হয়েছিল, রিলিফ কমিটি, তার উনি ছিলেন প্রেসিডেন্ট। এবং তখনকার দিনে প্রচুর টাকা উনি জোগাড় করতে পেরেছিলেন। এবং তখন মেঘনাথ শাহ ছিলেন এখানকার পাবলিসিটি অফিসার। এবং সেই ওনার যে বন্যাতে তার যে কন্ট্রিবিউশন, নিজেভাবে এগিয়ে গিয়ে সবাইকে সাহায্য করেছিলেন, তার থেকে মহাত্মা গান্ধী ওকে বলেছিলেন ডক্টর অফ ফ্লাডস। এটা গেল প্রাকৃতিক দুর্যোগে তার ভূমিকা। এবার আসি অন্যান্য দানের কথা। উনি সারা জীবন যা রোজগার করতেন তার সামান্য অংশ নিজের জীবন ধারণের জন্য রাখতেন আর বাকিটা দান করতেন। এবার কতগুলো স্পেসিফিক অনুদানের কথা বলি, যেগুলো জানলে ভালো লাগবে। 1915 সালে এনআর ধর, নীলরতন ধর, ওনার একজন ছাত্র এবং ভীষণভাবে সফল। উনি স্টেট স্কলার নিয়ে ইউরোপ যাবেন, কিন্তু ওরা ছাড়া দেয়, কিন্তু আর তো টাকা দেয় না, টাকা লাগবে। ধরেছিলেন উনি 40 পাউন্ড, অর্থাৎ তখনকার দিনে 5,000 টাকা দান করেছিলেন। উনি ক্যালকাটা ইউনিভার্সিটিকে 1922 সালে 10,000 টাকা আর 24 সালে আরো 10,000 টাকা দিয়েছিলেন। একটা হচ্ছে নাগার্জুন প্রাইজের জন্য, আর একটা হচ্ছে আশুতোষ মুখার্জি মেমোরিয়াল প্রাইজের জন্য। 1924 সালে উনি ইন্ডিয়ান কেমিস্ট সোসাইটিকে 10,000 টাকা দিয়েছিলেন। উনি ওর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, মানে সভাপতি। বছরে 45টা ইনস্টিটিউশন ওনার কাছ থেকে প্রতি বছর অনুদান পেত। সারা জীবন যে স্যালারি পেয়েছেন তার সামান্য অংশ উনি রাখতেন, বাকিটা দান করতেন। উনি বেঙ্গল কেমিক্যালের ডাইরেক্টর ছিলেন, তার স্যালারি ছিল, সেটা উনি নিতেন না, সেটা উনি ওখানে এমপ্লয়িজ কোঅপারেটিভে দান করতেন। উনি ওখানকার শেয়ার হোল্ডার ছিলেন, তার ডিভিডেন্ড পেতেন, সেটাও উনি নিতেন না, সেটা উনি দান করে দিতেন। এছাড়া দুটো ঘটনা আছে, শুনলে ভালো লাগবে। আমি কি বলবো, সময় হবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, একটু দয়া করে বলুন। সেটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজের একটা ঘটনা। সেটা হচ্ছে যে তখন চাবিচন্দ্র ভট্টাচার্যের নাম করা, উনি পরে ফিজিক্সের ফ্যাকাল্টি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজ। তখন বিএসসিতে সবাই ভর্তি হয়েছে। ওনার পিসি রায় প্রথম ক্লাস, ফিজিক্সের লোক কিন্তু কেমিস্ট্রি তো পাস সাবজেক্ট, ভর্তি হয়েছেন প্রথম ক্লাস। খুব উদ্বেগী ছিল। দেখলেন এক ধুতি পরে শার্ট পরিয়ে তো লোক ঢুকলেন, পড়লেন তার কোট, তখন মানে শীত পড়েছে, কোট পরে আছে একটা। ক্লাস হয়ে গেল, ক্লাসে সবাই বেরিয়ে গেল, উনি বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে দেখলেন, হঠাৎ দেখলেন যে একটা বিহার ডিপার্টমেন্টে তারও ঠিক একই কোট। যে একটা প্রফেসর একটা বিহারে একই কোট করছে, একটু খোঁজ খবর করলো, করে জানলো যে ওটা পিসিরাই নিজেই কাপড় কিনে 4টে কোট বানিয়েছিলেন, 2টো নিজের জন্য, 2টো ওই বেয়ারার জন্য, এবং সেটা বেয়ারাকে দিয়েছিলেন। এটা সামান্য মনে হলো, এটা কিন্তু সামান্য নয়, কজন লোক এটা করে। ঠিক। আর দ্বিতীয় আরেকটা ঘটনা বলি, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে উনি তখন শেষের দিকে সায়েন্স কলেজেই থাকতেন। ওর সঙ্গে কিছু দুস্থ ছাত্র থাকতো, খরচ খরচা উনিই চালাতেন। তো সকালবেলা তার থেকে বলেছে কলা কিনে আনতে। ছাত্র কলা কিনে এনেছে, তার একটু ভালো কলা দেখেছে, একটু বেশি দাম দিয়ে কলাটা কিনে এনেছে। তখন পিসিরা দেখে বললেন, তুমি পয়সা নষ্ট করলে, এটা করবো না। ছাত্রটা একটু মন খারাপ হলো যে সামান্য কলা একটু বেশি দাম দিয়ে কিনেছে বলে বললেন। এবার সেই দিন দুপুরে প্রফুল্লচন্দ্র রায়, যিনি প্রফুল্লচন্দ্র ঘোষ, যিনি অভয় আশ্রমের প্রতিষ্ঠাতা এবং তৎকালীন তিনি এসে এলেন সাহায্যের জন্য। উনি ওই ছাত্রটাকে চেক আনতে বললেন, চেকে 3,000 টাকা লিখে দিয়ে দিল এক কথায়। তারপরে সেদিন সন্ধ্যাবেলা আবার একজন এলেন,
ওই শ্রী অরবিন্দর মেশো মাসির বর আর কি, তার বাঘিলে একটা স্কুল ছিল, ওই ভদ্রলোক পরিচিত ছিলেন, সেই স্কুলের জন্য দরকার বলে আরো 500 টাকা চাইলেন। আবার ওই ছাত্রটাকে এই পিসি রায় বললেন যে তুমি চেকটা নিয়ে এসো, নিয়ে এলো, 500 টাকা লিখে দিয়ে ওকে চেক বইটা ফেরত দিল। এবং ছাত্রটি তখন চেক বই উঠে দেখলো যে ব্যালেন্স দিল। কিন্তু সাংঘাতিক আশ্চর্য গেল, যে লোকটা সকালে কলাটা সামান্য বেশি দামে কিনেছি, কোনো পয়সা নষ্ট হচ্ছে বলে, পুরো কত একই দিনে 3000 টাকা পিসি প্রফুল্লচন্দ্র ঘোষকে আর 500 টাকা স্কুলের জন্য দান করে দিল। এই ঘটনা নিশ্চয়ই ভাবে সবাইকে বোঝাবে যে কিভাবে দান দিচ্ছিলেন। একজন অসামান্য মানুষ, সত্যি কথা। হ্যাঁ, অসামান্য। হ্যাঁ, এছাড়া উনি যখন এই কলকাতা থেকে দেশে যেতেন না সারা জীবন, তখন দেশে যাওয়ার সময় সাগু, বার্লি, মিছরি ইত্যাদি সব নিয়ে যেতেন এই গ্রামের গরিব যুদ্ধদের মধ্যে দেওয়ার জন্য। ঠিক অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাছাড়া উনি গ্রামের কৃষক গ্রামের কৃষকদের বিক্রি 1 পালা জমি, ওই 2-3 মাস কাজ থাকে, আর 2 পালা হলেও বেশি চমৎকার অন্তত ফাঁকা থাকে, তো তখন ওরা খুব গরিব হয়ে যায়। তো এই জন্য বিভিন্নভাবে খাদিয়া চর করার চেষ্টা করছিলেন, যাতে ওখানে শুধুমাত্র কৃষকদের ফ্যামিলি নয়, তার সঙ্গে যারা গরিব বিধবা আছে, যারা গরিব ফ্যামিলির অবিবাহিত মহিলা আছে, তারা ঘরে অন্তত ওই দুটো স্পিনিং করে রোজগার করতে পারে। এই তথ্যগুলি আমার মনে হয় যথেষ্ট প্রমাণ করে যাতে যে প্রফুল্লচন্দ্র রায় সত্যিকার একজন মানব জগতী ব্যক্তি ছিলেন। সত্যি কথা বলে এত চমৎকার ভাবে আপনি আমাদের সামনে এটা উপস্থাপন করলেন স্যার, শুনে খুব ভালো লাগে। স্যার, এবার একটা জিনিস আপনার কাছে খুব জানতে ইচ্ছে করছে, যে আমরা অনেক সময় পড়েছি, জেনেছি যে পিসি রায় তো ভীষণভাবে স্বাধীনতা সংগ্রামী আন্দোলনকে ভীষণভাবে সমর্থন করতেন এবং শুনেছি বিভিন্ন বিপ্লবীদের সাহায্য করেছেন। আচ্ছা, এই আলিপুর বোমা মামলার একটা কথায় বলা হয় যে উনি নাকি বোমার ফর্মুলা বা বোমার মাল মশলা দিয়ে বিপ্লবীদের সাহায্য করেছেন। এটা কি সত্যি কথা, বা এটা কি একটা জাস্ট গুজব বা কিংবদন্তি, না এটার পিছনে কোনো মানে সত্যি মানে ফ্যাক্টস আছে? এইটা একটু জানতে চাইছিলাম, যদি আপনার এটা। তোমার এই স্পেসিফিক প্রশ্ন শুধু আলিপুর বোমা মামলা নিয়ে, কিন্তু আমি তোমাকে বলছি, যদি জনগণকে জানতেই হয় তাদের জানতে হবে একটাই কথা, সেটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি স্বদেশীদের সমর্থন করতেন, মানে যারা ফ্রিডম ফাইটার ছিল? একদম, আমি সেই প্রসঙ্গের উপরে জোর দিচ্ছি। কেমন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উনি ভীষণ ভাবে মনে প্রাণে স্বদেশ প্রেমিক ছিলেন। তার প্রথম প্রমাণ হচ্ছে যে যখন এডিনবার্গ ইউনিভার্সিটিতে বিএসসি করছেন লাস্ট ইয়ারে, তখন একটা রচনা কন্টেস্ট হয়, তার নাম ছিল ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার মিউটিনি। হ্যাঁ, এটাতে উনি লিখেছিলেন, কন্টেস্ট করে যোগদান করে উনি রচনাটা জমা দিয়েছিলেন। উনি কিন্তু ফার্স্ট অন্য একজন হয়েছিল। তখন উনি টিচারের কাছে গিয়ে বলেছেন, আমার লেখাটা যদি দেন আমি একটু নিজের পয়সায় ছাপাবো। লেখার প্রত্যেকে উনি লিখে আছে নিয়ারেস্ট দি বেস্ট, তার মানে বেস্ট না হলেও তার কাছাকাছি। এবং আরো লেখা ছিল যে এটার ছত্রে ইন্ডিয়াতে ব্রিটিশ মিস রুলের বর্ণনা আছে। এবং ওটাই প্রথম প্রমাণ যে উনি ওই অবস্থায় এডিনবর্গ ইউনিভার্সিটিতে থাকাকালীন ছাত্রাবস্থায় উনি এমন একটা রচনা সাবমিট করছেন অফিসিয়ালি, যেটাতে ছত্রে ব্রিটিশ অপশাসনের বর্ণনা রয়েছে। এটা তার স্বদেশ প্রেমের যথেষ্ট প্রমাণ। দ্বিতীয়ত, উনি যখন প্রেসিডেন্সি কলেজে পড়তেন না, তখন ওনার 10 নম্বর কলেজ স্ট্রিটে একটা ঘর ভাড়া ছিল নিজের নাম, ওটার নাম ছিল ডক্টর বাবু স্মিথ, কারণ ঘর ভাড়াটা উনি দিতেন। উনি করতে গেলেন প্রেসিডেন্সি কলেজে 4:30 টাকা ক্লাস এসে গেলে হেঁটে ওই মেসে যেতেন, গিয়ে উনি ওখানে স্টুডেন্টরা ওনারই স্টুডেন্ট সব থাকতো, তাদেরকে নিয়ে হাঁটতে ময়দানে যেতেন। ময়দানে একটা মূর্তির তলায় গিয়ে বসে আলোচনা করতেন সাহিত্য থেকে শুরু করতে কিছু, এবং ওটার নাম ছিল ময়দান ক্লাব। এবার আসল কথাটা বলি, ওখানে উনি সঙ্গে বাঘা যতীনকে নিয়ে যেতেন। বাঘা যতীন একজন প্রতিষ্ঠিত মানে শিক্ষিত ফ্রিডম ফাইটার। উনি যে তাকে সঙ্গে করে নিয়ে যেতেন সেটা যথেষ্ট প্রমাণ যে উনি নিজেও এই ব্যাপারটাকে সমর্থন করতেন। এছাড়া 1905 সালে উনি উদ্দীপনা বলে একটা বই লেখেন, তাতে 19টা জাতীয়তাবাদী গান রচনা করেছিলেন, সেগুলো ছিল তার মধ্যে। এছাড়া উনি এক চরকা খাদি যে করেছিলেন সেটার ভিত্তিতে একজন নাম করা অরুণ গুহ, একজন মেম্বার অফ পার্লামেন্ট, আর নৃসিংহ প্রসাদ ভাদুরী, যিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডি এবং সবাই চেনে এখনো, এরা লিখেছিলেন যে হি ওয়াজ অলমোস্ট এ রিভলিউশনারি। এবং বলা হয়, এবং নৃসিংহ প্রসাদ ভাদুরী বলেছিলেন যে তিনি স্বদেশীদের অর্থাৎ ফ্রিডম ফাইটারদের বেঙ্গল কেমিক্যাল থেকে বোমা বানানোর মশলা পাঠাতো। আচ্ছা, এছাড়াও একটা আছে, সেটা হচ্ছে মুরাদপুরে ওই যে যখন একটা বাগান বাড়ি ধরা পড়ে, ওখানে টেররিস্ট মানে ব্রিটিশদের কথা ফ্রিডম ফাইটার ধরা পড়ে, তখন সেখানে ওই যে একটা বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ওখানে ছিলেন। তিনি দেখেছিলেন যে ওই খবরটা যখন পিসি রায়ের কাছে পৌঁছলো, পিসি রায় ভয়ঙ্করভাবে মুষড়ে পড়েছিলেন।
ওনার যদি এই ব্যাপারটাতে কোনো সমর্থনই না থাকতো তাহলে উনি কখনোই মুছড়ে পড়তেন না। এই সমস্তগুলো যদি একসঙ্গে ভাবা যায় তাহলে কোনো সন্দেহ থাকার কথা নেই যে উনি রিভলিউশনারি না হয়েও রিভলিউশনারি ছিলেন, যার জন্য এক সাহেব ওনাকে একটা নাম দিয়েছিলেন, সেটা হচ্ছে পিসি রায় ওয়াজ এ সায়েন্টিস্ট রিভলিউশনারি ইন দি ফর্ম অফ এ গার্ড, ইন দি গার্ব অফ এ সায়েন্টিস্ট, মানে সায়েন্টিস্টের বেশে আসলে রিভলিউশনারি। এটা একটা নাম করা ব্যাপার। ঠিক বলে কথা। ভীষণ সুন্দর লাগলো স্যার। শেষ প্রশ্নটাতে আমরা এসে গেছি। বলে এইবার একটু আপনার থেকে জানতে চাইবো যে স্যার, ইসনা থেকে আমরা পিসি রায়কে কিভাবে মনে রাখবো? আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের সভ্যা যারা রয়েছেন, আমরা কিভাবে পিসি রায়কে আগামী দিনে মনে রাখবো বা আমাদের হৃদয়ে ধরে রাখতে পারি? আপনার এই ব্যাপারে যদি একটু মনে মতামত দেন। হ্যাঁ বলছি, সেটা প্রফুল্লচন্দ্র রায় ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন এবং আজীবন আমৃত্যু তিনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন। আগে যেটা বলেছি, অর্থাৎ একজন ক্যাপ্টেন যেমন শিপের বিশেষ করে কি করেন তো বলা যায় না, ঠিক জাহাজের সবকিছুটার ওপর পুরোটাই নির্ভর করে তার ক্যাপ্টেনের উপর, তেমনি ওনার ওই যে অনেক 35 থেকে 44 প্রায় 10 বছর, এক দশক যে উনি প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় তাহলে ইসনার যত কিছু কন্ট্রিবিউশন, ইসনার যা কিছু সায়েন্স অ্যান্ড কালচারে বেরিয়েছে, ইসনার যা কিছু অ্যাক্টিভিটি হয়েছে, সবকিছুর জন্য কৃতিত্ব যদি দিতে হয় তাহলে প্রথমত প্রেসিডেন্ট আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে দিতে হবে। তাহলে এটা উনি একটা বিরাট ব্যাপার। তৈরি হওয়ার ফলে এবং সায়েন্স অ্যান্ড কালচারের মধ্যে দিয়ে বাংলায় বিজ্ঞান, পশ্চিমবঙ্গে যতটা বাংলায় বিজ্ঞান প্রচার সাধারণের মধ্যে প্রচারের জন্য যতটা করা দরকার সেটা হয়েছে, ফলে তার কৃতিত্বটা উনি পাবেন। ফলে আমরা যদি ওকে মনে রাখি, পার্সপেক্টিভে মনে রাখাটা বোধহয় সঠিক হবে না। ইসনার জন্য যা করেছেন সেটা তো বললাম, এছাড়াও আর যা যা কোয়ালিফিকেশন বলা হলো সেগুলো মনে রাখতে হবে। আসলে উনি একজন একের মধ্যে বহু ছিলেন, তো ঠিক সেটাকে আমি করতে পারি না। এবার বলো, মানে মানে বড় করে বলতে হলো, ওনার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে উনি যে একজন বিরাট পাপের বিজ্ঞান প্রচারকও ছিলেন স্যার, এটাকেও আমাদের বলার কথা আর কি, যে বিভিন্ন ভাবে বিজ্ঞানকে ছড়িয়ে দিয়েছিলেন জনসাধারণের মাধ্যমে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার। আজকে আপনার থেকে আমরা অনেক ঋদ্ধ হলাম, পিসি রায় সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা জানলাম। অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য। আগামী দিনে অন্য অনুষ্ঠানে আবার আপনাকে আমন্ত্রণ জানাবো, আপনার কাছে আসবো এবং আপনার থেকে আবার নতুন করে শুনবো। আপনি ভালো থাকবেন, আমাদের প্রণাম। আমার তরফ থেকেও বলি তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন স্যার। অনেক অনেক ধন্যবাদ সৈকতদাকে এত সুন্দর করে গল্পে আড্ডায় অজানা প্রফুল্লচন্দ্র রায়কে সামনে আনার জন্য। আমাদের বিনম্র শ্রদ্ধা স্যার ডক্টর মানস চক্রবর্তীকে। অপূর্ব কথন, আপনার মূল্যবান মতামত আমাদের সমৃদ্ধ করলো। ভালো থাকবেন স্যার, আবার কথা হবে আমাদের। কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার আমরা বাঙালি কবিতায় যার সম্বন্ধে লিখেছেন, বিষম ধাতুর মিলন ঘটায়ে বাঙালি দিয়াছে বিয়া। আবার বিশ্বকবি তার চেয়ে 3 মাসের ছোট সুহৃদ তার 70 বছরের জন্মদিনে প্রশস্তি পাঠে বলেছিলেন, কালের যাত্রাপথে আমরা একই তরণীর যাত্রী। সেই মানুষটি তো সারা জীবনের ব্রত করেছেন দেশের মানুষ কিভাবে ভালো থাকবে। প্রফুল্লচন্দ্র বলতেন, লক্ষ্য স্থির করো, চাকরি না করে ব্যবসা করো। তিনি নিজে ব্যবসা করে দেখিয়ে দিলেন, বাঙালি চাইলে ব্যবসা করতেই পারে। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড টেক্সটাইল মিলও তার হাতেই তৈরি। এমনভাবেই এক মহান বিজ্ঞানী দেশের উন্নতিতে অক্লান্ত পরিশ্রম করলেন। এবার শুনবো আমরা সেই গল্প। আমাদের ইসনার প্রাক্তনী মালবিকা সেই গল্প বলবে। হ্যাঁ, মালবিকা সেনগুপ্ত, তার কাছে শুনে নেব বেঙ্গল কেমিক্যালের সেই গল্প। নমস্কার। আজকের এই পুণ্যতিথিতে 1861 খ্রিস্টাব্দে পূর্ব বাংলার যশোহর জেলার রারুলি গ্রামে অবস্থিত এক জমিদার বংশে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম হয়। তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতাতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন।
এরপরে তিনি গিলক্রিস্ট বৃত্তি পরীক্ষাতে উত্তীর্ণ হন এবং স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন এবং তিনি সেখানে গবেষণায় রত হন ও অচিরেই ডক্টর অফ সায়েন্স ডিগ্রি পান। কলকাতায় ফিরে এসে তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসেবে যোগদান করেন। তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিষ্ঠা। 1892 সালে তিনি এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানি ভারতের প্রথম স্বদেশী রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান। তিনি বলতেন এটি পুরোপুরি বাঙালির প্রতিষ্ঠান, এখানে বাঙালির অর্থ, বাঙালির বুদ্ধি, বাঙালির সামর্থ্য সবই বাঙালির। এছাড়াও তিনি বলতেন স্বদেশের প্রতি ভালোবাসা ও সেবা করাই মানব জীবনের শ্রেষ্ঠ ব্রত। এই প্রতিষ্ঠান শুরু করার সময় তিনি তার যাবতীয় সঞ্চয় এখানে বিনিয়োগ করেছিলেন। অবশেষে 1901 সালের 12ই এপ্রিল বেঙ্গল কেমিক্যালকে তিনি লিমিটেড কোম্পানির রূপ দিলেন। 5ই মে এই নতুন কোম্পানির শেয়ার হোল্ডারদের নিয়ে তার বাড়িতে তিনি প্রথম সভা অনুষ্ঠিত করলেন। এখানে বহু নামকরা রসায়নবিদ কাজ করে গেছেন, বহু নামকরা বৈজ্ঞানিক এবং ডাক্তার এই কোম্পানির সাথে যুক্ত ছিলেন। রাজশেখর বসু, সতীশচন্দ্র দাশগুপ্ত, কার্তিক চন্দ্র বোস, এনারা প্রত্যেকেই এখানে সম্মানের সাথে কাজ করে গেছেন। সতীশচন্দ্র দাশগুপ্ত ফায়ার কিং নামক একটি অগ্নি নির্বাপক যন্ত্র এখানে তৈরি করেছিলেন, যা প্রথম বিশ্বযুদ্ধের সময় এক মুখ্য পণ্য হয়ে দাঁড়ায়। এছাড়া চন্দ্রভূষণ, ভূতনাথ পাল, উপেন্দ্রনাথ সেনও এই কোম্পানিতে কাজ করে গেছেন। কিন্তু কোম্পানির ক্রেতা ও দোকানদারদের উৎসাহের নানান অভাব ছিল। এছাড়া ইউরোপীয় কোম্পানির সাথে প্রতিযোগিতা ও সরকারি নীতির জন্য এই কোম্পানিকে নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় রাজনীতির নানান পরিবর্তন ঘটে এবং রসায়ন শিল্প যুদ্ধের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই ব্রিটিশ সরকার এই বেঙ্গল কেমিক্যালকে নানান রকম সুযোগ সুবিধা দিয়ে থাকেন। বিভিন্ন রাসায়নিক দ্রব্য, জীবাণুমুক্ত সার্জিক্যাল ব্যান্ডেজ ইত্যাদি এই কোম্পানিতে তখন তৈরি হতে থাকে। জীবাণুমুক্ত ব্যান্ডেজ তৈরি করার জন্য এবং প্যাকেজিং এর জন্য স্বয়ংক্রিয় যন্ত্রপাতিরও উল্লেখ এখানে দাবি রাখে। এছাড়া এতটাই এই সময় উন্নতি করে যে পুরনো কারখানার পাশাপাশি 1920 সালে পানিহাটিতে এবং 1938 সালে বম্বেতে ও 1949 সালে কানপুরে কারখানা স্থাপিত হয়। কিন্তু যুদ্ধের পরেই ব্রিটিশ সরকারের নানান নীতির কারণে কোম্পানি নানা সমস্যার সম্মুখীন হতে থাকে। এখান থেকে নানান ধরনের প্রসাধনী দ্রব্য, ন্যাপথালিন বল, ফিনাইল, সাবান ইত্যাদি এবং নানান ওষুধও কিন্তু তৈরি হতো। এই ওষুধের বিভাগটি দেখার জন্য বিভিন্ন ডাক্তারকেও কিন্তু আচার্য এখানে নিয়োগ করেছিলেন। কিন্তু নানান কারণে আচার্যের সাথে এই কোম্পানির সম্পর্ক খারাপ হতে থাকে, যদিও তিনি এখানকার কর্মী এবং তাদের পরিবারের জন্য অনেক কিছু সুযোগ সুবিধা তিনি দিয়েছিলেন। অবশেষে আচার্যের সাথে সম্পর্ক এতটাই খারাপ হয়ে যায়, শেয়ার হোল্ডারদের সাথে এতটাই মনোমালিন্য হয় যে 1939 সালের 26শে অগস্ট তিনি বোর্ড অফ ডাইরেক্টরস এর পদ থেকে সরে আসেন। কিন্তু তার মনে চিরকালই এই তার প্রতিষ্ঠিত এই বেঙ্গল কেমিক্যালস এবং ফার্মাসিউটিক্যালস এর প্রতি এক ভালোবাসা রয়ে গেছিল। অনেক অনেক ধন্যবাদ তোমাকে মালবিকাদি, সুন্দর উপস্থাপনা। তোমার কথা রেশ ধরেই বলি, তিনি সাধারণ যাপন পছন্দ করতেন। তাকে দানবীর বললেও কম বলা হয়। তার সমস্তটাই তিনি দান করতে পারলেই শান্তি পেতেন। একটি পড়ার টেবিল, আলনা, খাবার টেবিল, দুটি চেয়ার এবং একটি খাটিয়া এই বিজ্ঞান কলেজের দোতলার দক্ষিণ পশ্চিম কোণের একটি অতি সাধারণ ঘরে থাকতেন তিনি। আসবাবপত্র বলতে এইটুকুই। জানেন, রবি ঠাকুরের অসংখ্য কবিতা মুখস্থ বলতে পারতেন তিনি। ছাত্র দরদি এই মানুষটি তাঁদের কথা ভেবেছেন সারাটা জীবন। তার জীবনের মূল মন্ত্র সবার উপরে মানুষ সত্য। এবার আপনাদের জন্য একটা ছোট্ট চমক আছে। আকাশবাণী থেকে রেডিও অভিবাসন হয়েছিল তার। সেই লেখা থেকে
পাঠ করবে এখন আমাদের অর্থাৎ ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের প্রাক্তনী সুমন্ত্র সাহা, যে কিনা প্রচুর কাজ করে। তার কাজের বলতে হলে বাহার একেবারে। বিজ্ঞান সম্প্রচারক হিসেবে তাকে কুর্নিশ জানাই। সেই সুমন্ত্র সাহা এখন সেই পাঠ করবে, যেটি আকাশবাণী থেকে প্রচারিত হয়েছিল। গ্রামে গ্রামে বারোয়ারি উৎসব ছিল কত, যাত্রা, কত কথা পাঁচালী, রামায়ণ, কবি, জারি গান। এইসব গান তখন গ্রামে গ্রামে হতো, খোলা জায়গায় এইসব গান হতো। আশেপাশের গ্রাম থেকে লোক এসে এগুলো শুনতো। যারা শুনতো তারা এগুলি সত্যি সত্যি বিশ্বাস করত এবং দরকার মতো এইগুলোর সঙ্গে মানিয়ে নিজের জীবন চালাতো। কিন্তু আজকের দিনে অবস্থা গেছে একদম বদলে। আমার বয়স হলো ৮০। আজ যদি পেছনের দিকে তাকাই তবে বেশ বুঝতে পারি তফাৎ কতটা হয়েছে। নিজের চোখে নিরাশা নিয়ে হাজার হাজার ছেলে কলকাতা শহরের একদিক থেকে আর একদিকে হা চাকুরি করে ঘুরে বেড়াচ্ছে। এ দেখলে কার না দুঃখ হয়। ভাগ্য বলে ২-৪ জন যারা চাকুরি পেয়েছেন বা ব্যবসায় নাম করেছেন, তাদের সংখ্যা এতই কম যে আমার মনে হয় সে কয়েকটাকে বাদ দিয়েই দেশের অবস্থা আলোচনা করা ভালো। পাড়াগাঁয়ের অবস্থা আরো ভয়ানক। বৃত্তিজীবী যারা ছিল তারা আজ নিজের পৈতৃক ব্যবসা ছেড়ে ম্যালেরিয়ায় ঢুকছে। ৪০ বছর হলো জীবন যুদ্ধে আমার দেশবাসীর এই পরাজয়ের কথা আমি বলে আসছি। ফল কিছু হয়েছে কিনা জানি না। এখন জীবন সন্ধ্যায় এসে পৌঁছেছি। যে কোনো সময়ে ওপারের ডাক এসে পৌঁছবে, কিন্তু এখনো চুপ করে থাকতে পারি না। যে কটা দিন থাকবো ওই একই কথা বলবো। ভারতবাসী এখনো ফেরো, সঙ্গবদ্ধ হয়ে শিল্প বাণিজ্য ব্যবসায়ে মন দাও, তবে যদি বাঁচতে পারো, নইলে তোমাদের ভবিষ্যৎ নেই। ভারতবর্ষের গত ১৭৫ বছরের ইতিহাস বড় দুঃখের। কি কুক্ষণেই আমাদের মাথায় চাকুরির নেশা ঢুকেছিল তা ভাবলেই দুঃখ হয়। চাকুরি পেয়ে আমরা ভাবলুম দিন এমনি করেই যাবে। ব্যবসা বাণিজ্য রসাতলে দিয়ে আর একটা জালে আমরা নিজেদের জড়িয়ে ফেললুম, সেটা হলো জমিদারি। চাকুরি আর জমিদারির সঙ্গে সঙ্গে আমাদের ডিগ্রির মোহ এলো। চাকুরি করে জমিদারি কেনা হলো একটা নেশা, আর ছেলেদের স্কুল কলেজে পাঠাতে আরম্ভ করা হলো সাধারণ নিয়ম। এই ছাত্রেরা আবার তাদের বাপ পিতামহের চেয়ে একটু বেশি এগিয়ে গেল। তারা পুরোপুরি বিলাসী হলো, আয়েসি হলো। ব্যবসা মানে নিন্দের জিনিস, ছোট কাজ, এই হলো তাদের ধারণা। এমনি করে ক্রমাগত ৭ পুরুষ ধরে হয় চাকুরি নয়তো জমিদারি, এই নিয়েই মেতে রইল। এখন জমিদারি গেল দেনার দায়ে, ব্যবসা গেল বুদ্ধির দোষে। আমি কারো নিন্দা করছি না, আমি শুধু ভুল কোথায় নিজের বিশ্বাস মতো এই কথাই বলছি। অনেক আগে যাদের সাবধান হওয়া উচিত ছিল তারা যদি আজও সাবধান হয় তবে হয়তো এখনো চাকা ঘুরতে পারে, কিন্তু সেদিকে কারো নজর দিতে দেখছি না। আমার বয়স হয়েছে, জরা ব্যাধির চিহ্নকে আর এখন তুচ্ছ বলে উড়িয়ে দিতে পারি না। তবু যদি শুনি কোথাও কেউ ব্যবসা করে উন্নতি করেছে, অমনি আমার আনন্দ হয়। আমি সুযোগ পেলেই সেখানে ছুটে যাই। যদি কোনোদিন আমার এই রূঢ় কথায় কারো দৃষ্টি ফেরে, তবেই সার্থক হবে আমার সমস্ত সাধনা। শেষ বয়সের শেষের কথায় আমার দেশবাসীর কাছে এই আমার একমাত্র আবেদন। আহা, কি ভালো! অনেক ধন্যবাদ সুমন্ত্র দাকে।
এত সুন্দর একটা উপস্থাপনার জন্য। তবে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এটি খুঁজে বের করে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য ডক্টর সীমা মুখোপাধ্যায়কে। হ্যাঁ ম্যাডাম, সত্যি আপনি এটা খুঁজে না বার করলে আমাদের অনুষ্ঠান এভাবে চমক দিতে পারত না। আমাদের ইসনার সদস্যা, আমাদের অভিভাবিকা সীমা মুখোপাধ্যায়। যাই হোক, আবারও ফিরি সেই আচার্যের কথায়। প্রফুল্লচন্দ্রর লেখনী যে শক্তিশালী ছিল তা তো বলাই বাহুল্য। তিনি একাধারে ছিলেন কবিও। রবীন্দ্রনাথকে স্মরণ করে তার মৃত্যুর পর তিনি একটি কবিতা লেখেন, বিখ্যাত সেটি হয়েছিল রবি প্রয়াণ। আবার রবিবাবু বলছেন, যেসব জন্মসাহিত্যিক গোলমেলে ল্যাবরেটরির মধ্যে ঢুকে পড়ে জাত খইয়ে বৈজ্ঞানিকের হাটে হারিয়ে গিয়েছেন, তাদের ফের জাতে তুলব আমি। হ্যাঁ, এমনই সুন্দর সম্পর্ক ছিল তাদের দুজনের। ব্রিটিশরা তাকে নাইট উপাধি দিয়েছিলেন, তবে বিজ্ঞানী, স্বদেশী, ছাত্রদরদী, মানবদরদী, দানবীর প্রফুল্লচন্দ্রকে রবীন্দ্রনাথ আচার্য বলেই সম্বোধন করেছেন। এবার তার গানেই করব আমরা ঠিক শ্রদ্ধার্ঘ যদি বলি তাহলে তাই, তার গানেই বরং আমরা বলি ওই মহামানব। আমাদের প্রাক্তনী সদস্যা, ইসনার সদস্যা আদ্রিজা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনে নেব আমরা এই রবীন্দ্রসঙ্গীতটি। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলি ঘাসে ঘাসে, ওই মহামানব আসে, ওই মহামানব আসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন, এলো মহাজন্মের লগ্ন, আজি আমার রাত্রির দুর্গ তরুণ যত ভুলি তলে হয়ে গেল ভগ্ন, উদয় শিখরে জাগে মা ভুই নবজীবনের আশ্বাসে, জয় 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 রে মানব অভ্যুদয়, মন্দ্রে উঠিল মহাকাশে, ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলি ঘাসে ঘাসে, ওই মহামানব আসে, ওই মহামানব আসে। অনেক অনেক ভালোবাসা আদ্রিজাকে। এত সুন্দর একটা উপস্থাপনা, সত্যি তো মহামানব। আজ ইসনার অঙ্গনের পঞ্চম পর্ব জুড়ে তো এই মহামানবেরই কথা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তার কথা তো শেষ হবার নয়। তার একটা জগতে ছিল ছাত্রদের নিয়েই। কলেজ প্রাঙ্গণে তৈরি করেন তিনি নতুন ভারতের ছাত্রদল। তাদের স্বাবলম্বী হওয়ার মন্ত্র দেন। 1909 সাল ভারতের রসায়ন তথা বৈজ্ঞানিক গবেষণার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। জ্ঞানেন্দ্রচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মানিকলাল দে, সত্যেন্দ্রনাথ বসু, পুলিন বিহারী সরকার, রসিকলাল দত্ত, নীলরতন ধর, মেঘনাথ সাহা সহ
এক ঝাঁক কৃতি ছাত্র পেল প্রেসিডেন্সি, আর ছাত্রেরা পেলেন শিক্ষক প্রফুল্লচন্দ্রকে। এদের অনেককে নিয়েই প্রফুল্লচন্দ্রের প্রত্যক্ষ নেতৃত্বে পরবর্তী সময়ে তৈরি হবে ইন্ডিয়ান স্কুল অফ কেমিস্ট্রি। এই ছাত্রদের দিকে তাকিয়েই প্রেসিডেন্সি থেকে অবসরের সময় ভাষণে একটা গল্প বলেছিলেন আচার্য। তাতে ছাত্রদের দিকে তাকিয়ে বলেন, এরাই আমার রত্ন। ঠিকই তো। এবার সেই রত্নের কথা। মহামানবের পছন্দের রত্নের একজন মেঘনাদ সাহা। আজকের পর্বে ইতিহাস ফিসফিস কথা কয় বিভাগ এবার স্মৃতির সরণি বেয়ে হেঁটে যায় দূর, বহুদূর। ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক মেঘনাদ সাহা সম্পর্কে বলবেন ইসনার বর্তমান সভাপতি অধ্যাপক বিকাশ কলি চক্রবর্তী। বলবেন তাকে ঘিরেই মেঘনাদ সাহার সম্পর্কে শুনে নেব আমরা। সাক্ষাৎকারটি নিয়েছেন ডক্টর মুকুলিকা জানা চ্যাটার্জি, ইসনার প্রাক্তনী। নমস্কার স্যার, ইসনার অঙ্গনে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। স্যার, আমরা তো সবাই জানি যে ইসনা মানে ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের দুইজন প্রতিষ্ঠাতার মধ্যে একজন হলেন রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আর একজন হলেন অধ্যাপক মেঘনাদ সাহা। এনারা দুজনেই আমাদের নমস্য ব্যক্তি। তো আজকে আমরা আপনার কাছ থেকে প্রখ্যাত পদার্থবিজ্ঞানী অধ্যাপক মেঘনাদ সাহার কথা জানতে চাইব। হ্যাঁ, আমি খুবই সংক্ষেপে ওনার মানে বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, জ্যোতির পদার্থবিজ্ঞানী প্রফেসর মেঘনাদ সাহার সামান্য কিছু কাজের দিচ্ছি, মানে কাজের নমুনা বলছি। একটা হচ্ছে উনি বিজ্ঞান মানে জ্যোতির পদার্থবিজ্ঞান তো করেইছেন, তার সঙ্গে বিজ্ঞান সংস্থা সংগঠক এবং পরিচালকও ছিলেন। ইসনা বা ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাও বটে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এবং তাছাড়াও অন্যান্য কিছু কিছু বিজ্ঞানীর সঙ্গে, তদানীন্তন বিজ্ঞানীদের সঙ্গে। এছাড়াও করেছেন ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটি, এগুলোর সংগঠনের সঙ্গে উনি জড়িত ছিলেন। আমি চেষ্টা করব আর একটু ডিটেলসে তার কাজগুলো বলতে। আপনি যদি প্রশ্নগুলোকে ছোট করে করেন তাহলে আমি তারপরে তার উত্তর দিতে চেষ্টা করব। হ্যাঁ স্যার, অধ্যাপক মেঘনাদ সাহা সম্বন্ধে আপনার থেকে তো অনেক কিছুই জানবো, কারণ আপনি সেই ব্যক্তি যিনি অধ্যাপক মেঘনাদ সাহার প্রতিষ্ঠা করা এসআইএনপি মানে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি করেছেন। যদিও সেটা যেহেতু 1979 সাল ছিল, তাই আপনার পিএইচডি ডিগ্রি অ্যাওয়ার্ডেড হয়েছিল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে। তো তারপরে পিএইচডি শেষ করে আপনি চলে গেলেন ইংল্যান্ডে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে পোস্ট ডক্টরাল রিসার্চের জন্য। তারপর 1983 সালে গবেষণা সেরে দেশে ফিরে আপনি আবার সেই এসআইএনপিতেই অধ্যাপনা করতে শুরু করলেন, এবং পরবর্তীকালে এসআইএনপির অধিকর্তা হিসেবেও দায়িত্ব সামলেছেন বেশ কয়েক বছর। বোঝাই যাচ্ছে যে এসআইএনপির সাথে কিন্তু আপনার ঘনিষ্ঠ সম্বন্ধ। তো বর্তমানে আপনি আমাদের ইসনার সভাপতিও। সেই ইসনার যেটা প্রতিষ্ঠাতে অধ্যাপক মেঘনাদ সাহার অত্যন্ত বড় একটা ভূমিকা ছিল, সেই সূত্রেই বলি আর কি, যে একজন মহান পদার্থবিজ্ঞানী হওয়ার পাশাপাশি সাংগঠনিক নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও উনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন বহুবার। আমরা প্রথমে আপনার থেকে শুনে নেব ওনার ব্যক্তিত্বের এই দিকটির কথা। হ্যাঁ, অধ্যাপক মেঘনাদ সাহা একজন প্রথিতযশা বিজ্ঞানী ছিলেন এবং জ্যোতির পদার্থবিজ্ঞানে তার যুগান্তকারী অবদান ছিল। সেই সঙ্গে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালিত ল্যাবরেটরিতে অতীব গুরুত্বপূর্ণ মানে একটা যে সমস্ত মানে তদানীন্তন রিসার্চ চলছিল, মানে গবেষণা চলছিল মোটামুটি 1940 থেকে 1950-এর মধ্যে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সের গবেষণা পৃথিবী জুড়ে সর্বত্র হচ্ছিল। এইটা তিনি যেহেতু পালিত প্রফেসর ছিলেন, পালিত ল্যাবরেটরিতেই, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালিত ল্যাবরেটরিতেই 1943-এ একটা নিউক্লিয়ার ফিজিক্স ইনস্টিটিউটের শুরু করেন, যেটা
পরে 1950-এ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, এবং সাহার মৃত্যু 1956-এ 1956-তে সেটা তখন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স নামে পরিচিত হয়। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের তিনি 1943 থেকেই মানে 1956 পর্যন্ত তিনি অধিকর্তা ছিলেন, মানে ডিরেক্টর ছিলেন, কারণ 1956-তে তিনি মারা যান। তার সঙ্গে তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কাল্টিভেশন অফ সায়েন্স, যেটা মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করেছিলেন, তারও 1953 থেকে 1956 পর্যন্ত, এই মৃত্যুকাল পর্যন্ত তিনি ওইটারও অধিকর্তা ছিলেন। এরপর এর সঙ্গে 1935-এ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে এবং অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন স্থাপন করেন, এবং সঙ্গে সঙ্গেই তাদের মুখ্য প্রকাশনা সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকাটিও চালু করেন, যার তিনি একজন আজীবন এডিটর ছিলেন এই সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকার। সঙ্গে ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটির সাথেও তিনি যুক্ত ছিলেন। এইটা হচ্ছে তার বিবরণ ছোট। স্যার, আপনার কথা থেকে এটা বেশ পরিষ্কারভাবেই বোঝা গেল যে উনি ওনার কর্মজীবনে শুধু উচ্চমানের বিজ্ঞানী হয়েই থেমে থাকেননি, বরং সেই বিজ্ঞান চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিতে পেরেছেন এমন কয়েকটি বৈজ্ঞানিক পীঠস্থান, যেগুলি না থাকলে কলকাতায় বিজ্ঞান চর্চা হয়তো অনেকটাই পিছিয়ে পড়তো। অধ্যাপক সাহার কর্মজীবন সম্বন্ধে যেমন আমি জানছিলাম স্যার, সেরকম আপনার কর্মজীবন সম্বন্ধেও আমি কিছু কিছু পড়াশোনা করছিলাম। যেমন ধরুন, আপনি 1997 সালে SS ভাটনাগর প্রাইজ পেয়েছেন ফিজিক্যাল সায়েন্সেসে, CSI এর তরফ থেকে। তারপরে 1997 সালে আপনি ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেসের ফেলো নির্বাচিত হয়েছেন। সেরকমই ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির ফেলো নির্বাচিত হয়েছেন 2003 সালে। আবার জেসি বোস ন্যাশনাল ফেলোশিপ পেয়েছেন DSTর তরফ থেকে 2011 থেকে 2020 অবধি। তো সারা জীবন ধরে বিজ্ঞান সাধনার জন্য আপনি অফুরন্ত পুরস্কার এবং সম্মান পেয়েছেন। আমাদের পরম সৌভাগ্য যে আপনার মতো একজন সফল পদার্থবিদকে আজ আমরা আমাদের মাঝে পেয়েছি। আমিও অ্যাকচুয়ালি খুবই হ্যাপি, সাহার মানে খুবই আনন্দিত সাহার, অধ্যাপক সাহার সম্বন্ধে কিছু তার কাজের সম্পর্কে, কাজগুলো মানে পদার্থবিজ্ঞান ছাড়াও তিনি কতগুলো সংগঠন তৈরি করেছিলেন, যেগুলো শুধু কলকাতার নয় গোটা দেশেরই তার অনেক উপকার হয়েছে, এবং সেইগুলো নিয়ে আমি ডিসকাস করতে আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ স্যার, অধ্যাপক সাহার বিষয়ে আবার ফিরে আসি। তখন থেকে আমরা অধ্যাপক সাহাকে নিয়ে এত আলোচনা করছি, অথচ যে জন্য উনি পৃথিবী বিখ্যাত হলেন, সেই সাহা আয়নাইজেশন ইকুয়েশন, এটা নিয়ে আলোচনা আমরা যদি না করি তাহলে খুবই মানে অত্যন্ত অন্যায় হবে আর কি। তো এই যে এত সাধারণ মানুষ যারা বিজ্ঞান বিষয়ে জানতে ইচ্ছুক, তাদের কথা ভেবে অল্প কথায় সহজ করে যদি একটু সাহা আয়নাইজেশন ইকুয়েশন নিয়ে কিছু বলেন আপনি, তাহলে স্যার খুবই ভালো হয়। হ্যাঁ, আমি সাহা আয়নাইজেশন নিয়ে একটু মানে বলবার চেষ্টা করছি সাধারণভাবে অল্প কথায়, এবং যেটা হয়তো অনেকের কাছে বোধগম্য হতে পারে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। ধরা যাক যে আমাদের পৃথিবীতে যে সমস্ত মৌলিক উপাদানগুলো পাওয়া যায়, মানে যেটা দিয়ে আমাদের পৃথিবীর মৌলিক উপাদান যেগুলো দিয়ে তৈরি, সেটা যেহেতু আমরা সূর্যের থেকে অংশ হিসেবে বেরিয়ে এসেছি বলেই ধারণা, তা সূর্যের ভেতরে তাহলে সেগুলো পাওয়া যাবে এবং একই ধরনের মৌলিক উপাদান থাকবে। এটা মানে অ্যাস্ট্রোফিজিক্সে ধরে নেওয়া হয় এটা সূর্য কেন, অন্যান্য তারাদের মধ্যেও, অন্যান্য স্টারেদের একই ধরনের মৌলিক উপাদান আছে। এখন এইটা নিয়ে একটু সমস্যা মানে বিজ্ঞানীরা ফেস করছিলেন, যে সেটা হচ্ছে সূর্যের থেকে পাওয়া যে সমস্ত মানে মৌলিক উপাদানের ইন্ডিকেশন, মানে যে ধারণাটা পাওয়া যায়, সেটা হচ্ছে এই যেটাকে ক্রোমোস্ফিয়ার বলে, যেখান থেকে আলো নির্গত হয় বাইরের দিকে, সেই
আলোকটাকে যদি আমরা মানে আলোকটাকে যদি আমরা বিশ্লেষণ করি, বর্ণালী বিশ্লেষণ, তাহলে থেকে এটা কেমিস্ট্রিতে যেরকম ভাবে করা হয়, মানে উপাদানগুলোর আমাদের বর্ণালী বিশ্লেষণ করে পাওয়া যাবে। যেমন ভাবে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে ফ্লেম টেস্ট করে আমরা বেসিক মৌলিকগুলোকে জানতে পারি অনেক সময়, ঠিক সেরকম ভাবে এই বর্ণালী বিশ্লেষণ করে সূর্যালোকের থেকেই যে লাইনগুলো, যে ওয়েভলেন্থ গুলো দেখা যায়, সেইটা থেকে আমরা কি কি এলিমেন্ট ওখানে আছে সেটা ধরতে পারা কথা। এখন এই মানে 1 নম্বর প্রবলেম 1910 বা 1900 থেকে 1920 মধ্যে একটা বেশ বড় প্রবলেম ফিজিসিস্টদের মধ্যে হচ্ছিল যারা অ্যাস্ট্রোফিজিক্স করতেন, যে এই সূর্যের বর্ণালীর মধ্যে কিছু ফ্রাউনহোফার লাইন্স পাওয়া যায়, যেটা পৃথিবীর কোনো মৌলিকের সঙ্গে লাইনগুলো ঠিক মেলে না। আবার আরেকটা জিনিসও পাওয়া যেত, সেটা হচ্ছে বিভিন্ন তারাদের যদি ওভারঅল যদি ধরে নেওয়া হয় তারাও একই ধরনের মৌলিক উপাদান দিয়ে তৈরি, তাহলে তাদেরও মানে যে মানে তাদের থেকে যে আলোগুলো পাওয়া যায় তাদের ওয়েভলেন্থ গুলো একটু নিচের দিকে বা বেশির দিকে এরকম থাকতো, এবং ফ্রাউনহোফার লাইনগুলো আলাদা হচ্ছিল, যেটা আমাদের এইখানে পৃথিবীতে সেই মৌলিক পাওয়া যায় না। এখন এটা কি সত্যি সত্যি অন্য মৌলিক দিয়ে তৈরি না কি সেইটা বোঝা যাচ্ছিল না, এবং অন্য মৌলিক দিয়ে তৈরি হলে আবার একটু প্রবলেম, যে কেন কোনো স্টার আলাদা এবং এগুলো পৃথিবীটা নয় এবং সেই সমস্ত। এবার সাহার একটা অনন্য মানে তত্ত্ব, এই ধরুন ওই 21-22 নাগাদ 1920-21 এই সময় পাবলিশ করলেন। সেটা হচ্ছে যে আইডিয়াটা আমি পরে বলছি, এটা উনি লক্ষ্য করলেন যে তাপমাত্রা অনুযায়ী যে অণুগুলোর যে বিভিন্ন মাত্রায় আয়োনাইজেশন হবে সেই সূত্রটা কিন্তু খানিকটা আগে ছিল, উনি সেটাকে একটু পরিষ্কার করে দেখালেন যে সেইটা করে, এবং তাহলে আয়োনাইজড মৌলগুলো যদি আয়োনাইজড হয়ে থাকে এবং বোরের যে সমস্ত অ্যাটমিক স্পেকট্রার যে মলিকুলের যে অ্যাটমের যে স্পেকট্রামটা হবে, বর্ণালীটা হবে, তার মধ্যে যে লাইনগুলো হবে সেইটা বার করার জন্য বোরের মডেল থেকে পাওয়া যায়। সেইখানে তিনি আয়োনাইজেশন অনুযায়ী এফেক্টিভলি একটা অন্য রিডবার্গ কনস্ট্যান্ট হবে সেটাকে আন্দাজ করা যায়। সেইটাকে আন্দাজ করে উনি লাইনগুলোকে তাদের তাপমাত্রা দিয়ে যে আয়োনাইজেশন হয়েছে সেই আয়োনাইজ মৌলগুলো একই, কিন্তু তাদের আয়োনাইজ মৌলগুলোর এফেক্টিভলি লাইনগুলো কিন্তু ওর সঙ্গে মিলিয়ে দিল। এইটা শুধু মেলানো হলো তাই নয়, এবং এবং অন্য যে তারাগুলো যাদের ওভারঅল মানে বর্ণালীটা একটু আলাদা দিকে ঘেঁষে আছে, সেগুলো যে অন্য টেম্পারেচারে থাকতে পারে সেরকম একটা আইডিয়া ছিল। উনি সেই সমস্ত লাইনগুলোর পজিশন থেকে সেইগুলোর সব টেম্পারেচার বার করার, তাদের প্রত্যেকের টেম্পারেচার কত প্রত্যেকটা স্টারের, সেইটা এই লাইনগুলোর মানে আয়োনাইজড লাইন বলে ধরে নিয়ে তাহলে তার থেকে বার করার উপায় বলে দিলেন। এইটা একটা যুগান্তকারী আবিষ্কার হলো। আসলে দেখা গেল তার মানে সবারই একই ধরনের মৌল আছে, কিন্তু তারা আয়োনাইজড হয়ে আছে বিভিন্ন টেম্পারেচারের মধ্যে। একটা গ্যাসের মধ্যে যেভাবে বিভিন্ন আয়োনাইজেশন হয়, যেখানে প্লাজমা ল্যাবরেটরি গুলোতে সেটা স্টাডি হয়, সেইটার অ্যাপ্লিকেশন করেই তাহলে এইটা বুঝে যাওয়া যায়। এইটা একটা মানে খুবই যুগান্তকারী আবিষ্কার। এটাই সাহায়নাইজেশনের সংক্ষিপ্ত একটা আলোচনা। বাহ স্যার, আপনি এত সুন্দর করে বোঝালেন সাহা আয়নাইজেশন ব্যাপারটা, মানে অত্যন্ত সরল করে বোঝালেন। আমি তো অন্তত কিছুটা হলেও বুঝতে পারলাম, খুবই ভালো লাগলো। স্যার, পদার্থবিজ্ঞানী হিসেবে অধ্যাপক সাহা কি কাজ করেছেন তার একটুখানি আমরা আজকে জানতে পারলাম আপনার এই আলোচনা থেকে। তবে উনি তো বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন, যেমন ধরুন দামোদর ভ্যালি প্রজেক্টের কাজ, তারপর ধরুন আমাদের আর্থ সামাজিক বৈষম্য দূর করার জন্য স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের প্রয়োগ করা। আমরা যদি বর্তমানে অধ্যাপক মেঘনাদ সাহা সম্বন্ধে জানতে চেয়ে গুগল সার্চ করি, তাহলে দেখা যায় যে উনি এমন কিছু বিষয় নিয়ে কাজ করেছেন যাকে বর্তমান পরিভাষায় বলা হয় ইকোনোফিজিক্স। তো বৈজ্ঞানিক মেঘনাদ সাহার সামাজিক অবদান সম্বন্ধে জানতে গেলে আমাদের এইসব বিষয় নিয়ে তো আরো জানা দরকার। তাই আমি আপনাকে অনুরোধ করব
এই ব্যাপারে যদি কিছু আলোকপাত করেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমি চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে যে 1943 সালে দামোদর নদ বলা হয়, তার প্লাবনের জল কলকাতাকেও জলমগ্ন করে দেয়। সাহা তখন নিজে দামোদর ভ্যালিতে গিয়ে তার টপোলজি স্টাডি করে একটা হাইড্রোলিক ল্যাবরেটরি সায়েন্স কলেজে, মানে সায়েন্স কলেজ যে পালিত ল্যাবরেটরি ছিল তাতে একটা হাইড্রোলিক ল্যাবরেটরিও তৈরি করে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন নদীর ফ্লাড কন্ট্রোল মেজারটা জেনে উনি এখানে একটা এরকম ফ্লাড মানে বা বন্যা পরিস্থিতিটাকে এড়ানোর ব্যবস্থার জন্য একটা ড্যাম তৈরির প্ল্যান করেন, এটাকে দামোদর ভ্যালি প্ল্যান হিসাবে। এবং এই পেপারগুলো তিনি সব সায়েন্স অ্যান্ড কালচারের এই মানে 43-44 এর মধ্যে বেশ কিছু পেপার ছাপা হয়, এবং সেটা থেকে পরবর্তীকালে ডিবিসির উৎপত্তি হয়। গভর্নমেন্ট স্বাধীনতার পর সেগুলোকে নেওয়া হয়, নিয়ে করা হয়। বেশ বেশ। আচ্ছা, এবার আমি আরেকটা ইস্যুও বলতে চাই যে উনি যেটা করতেন সেটা বিভিন্ন ইস্যুতে এই 1944 থেকে 48 এর মধ্যে, সেটা শুধু দামোদর ভ্যালি প্ল্যানটাই লেখেননি, তার সঙ্গে এই ক্যালেন্ডার রিফর্ম মানে একটু সাইন্টিফিক ওয়েতে ক্যালেন্ডার করার জন্য সেটাও করেছিলেন। তবে এইটার খুব একটা শেষ পর্যন্ত খুব একটা লাভ হয়নি। বা এরপরে আমি আসি যে ইকোনোফিজিক্স এর উৎপত্তিতে সাহার অবদানের কথায়। আসলে সায়ানাইজেশনের থিওরির পর এটা হয়তো তার সবচেয়ে বড় অবদান হতে পারত, কিন্তু উনি এটাকে শুধু প্রশ্ন হিসেবেই তুলেছিলেন। তিনি এবং তার সহকারী মানে অধ্যাপক যে প্রফেসর শ্রীবাস্তব, বিশ্বম্বর শ্রীবাস্তব, সাহা শ্রীবাস্তবের বইতে এটা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন, কিন্তু সেটার কোনো সমাধান হয়তো করে যেতে পারেননি বা করেননি। এই সাহা শ্রীবাস্তবের এই ট্রিটিজ অন হিট বইটা খুবই পপুলার টেক্সট বই ছিল। এটা 1935 থেকে অনেকগুলো এডিশন হয়েছিল, এখনো পাওয়া যায়, কিন্তু এখন আর সেটা বিএসসি তে খুব একটা পড়ানো হয় না। এতে কাইনেটিক থিওরি অফ গ্যাস এর যে চ্যাপ্টারটা, যেখানে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন অফ মানে এনার্জির যে মানে কাইনেটিক এনার্জি, মলিকুল গুলোর কাইনেটিক এনার্জির যে এনার্জি ডিস্ট্রিবিউশনটা, সেই গ্যাস পার্টিকেলের সেটা যে টেম্পারেচার মানে তাপমাত্রার সঙ্গে গ্যাসের তাপমাত্রার সঙ্গে কিভাবে চেঞ্জ করে, সেইটা তো স্ট্যান্ডার্ড টেক্সট বই মেটেরিয়াল। সেটা করার সময় ছাত্রদের কাছে প্রশ্ন করেন যে এই কাইনেটিক থিওরিটা কেন সোসাইটিতে দিয়ে দেখানো যাবে না, মানে ইনকাম বা ওয়েলথ ডিস্ট্রিবিউশনের জন্য অ্যাপ্লাই করা যাবে না। যে কারণ ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন অফ এনার্জিটা আসে এনার্জি কনজারভেশন আর এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন প্রিন্সিপল থেকে, যেখানে অনেকগুলো মলিকুল মানে 10⁻23 মলিকুলস আছে এবং তারা প্রতিনিয়ত সংঘর্ষ হচ্ছে মানে এবং এনার্জি ট্রান্সফার করে একটা স্টেবল ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন দিচ্ছে এনার্জি। কিন্তু এনার্জিটাকে যদি লোকের মানে একটা দেশের মানে অ্যাটম বা মলিকুল গুলোকে যদি দেশের মানুষ বলে ভাবা হয়, আর এনার্জিটাকে যদি তাদের মানি বলে ভাবা হয় বা মানি বা ইনকাম বা ওয়েলথ যাই ভাবা হোক, তাহলে মানি বা ওয়েলথ সেটা ডিস্ট্রয় করা যায় না, মানে কনজার্ভ থাকে। আর যদি এটা ধরে নেওয়া হয়, আর যদি এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন প্রিন্সিপল মানে একটা ফিজিক্স এর প্রিন্সিপল, সেটা যদি ফিজিক্স সোসাইটিতেও অ্যাপ্লিকেবল হয়, তাহলে যে ডিস্ট্রিবিউশনটা হয় সেটা তো ম্যাক্সওয়েল বোলজম্যানের মতো হতে পারতো। মানে অর্থাৎ যেটা ওনার ধারণা, ওনার একটা ছবি এঁকে দিয়েছিলেন যে ইনকামের ডিস্ট্রিবিউশনটা বোধহয় দেশে মানে মধ্যে এরকমই দাঁড়াবে। সেটা খুবই কাছাকাছি, এখন জানা যায় যে ওটা খুবই কাছাকাছি, কিন্তু কিছু প্রবলেম ছিল। কিন্তু যে প্রবলেমটা ওনারা মেনশন করেছিলেন সেটা হচ্ছে যেহেতু নিউটনিয়ান মেকানিক্স নেই, সেহেতু ডেন্সিটি অফ স্টেটটা যে ক্যালকুলেশনটা থাকে সেইটা এখানে থাকবে না। তা যদি না থাকে তাহলে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনটা হয়ে যাবে একটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, যার মানে ম্যাক্সিমাম লোকই হবে গরিব আর বড় লোকের সংখ্যাটা এক্সপোনেনশিয়ালি কমবে।
ওনার ধারণা ছিল এবং সেটা সঠিক যে এইটা নয়, ম্যাক্সওয়েল বোলম্যানের মতোই ডিস্ট্রিবিউশন হবে, যদিও এখানে মোমেন্টামের ইকুইভ্যালেন্ট কিছু নেই, কাজেই ডেন্সিটি অফ স্টেট ক্যালকুলেশনটা ওভাবে হবে না। তাহলে কেন এক্সপোনেনশিয়াল হলো না? কারণ এক্সপোনেনশিয়াল হলে সবচেয়ে বেশি লোক তাহলে গরিব হয়ে যায়, সেটা হয় না। গরিবের দিকেও কম হয়, আবার বড় লোকের দিকটাও কম হয়, মাঝখানে মিডল ইনকাম গ্রুপ বেশি হয়। এইটা কি করে মানে হয় সেইটা দেখবার জন্য উনি প্রশ্নটা করেছিলেন। এই প্রশ্নটা একেবারে পরিষ্কার ছাত্রদের কাছে টেক্সটের মাঝখানে করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট যে উনি বোধহয় মানে উনি পলিটিক্যালি ও সোশ্যালিস্ট ছিলেন, যার ফলে উনি হয়তো চাইছিলেন যে একেবারে সবাই সমান ইনকাম হবে, এইটা বোধহয় এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন, এটা বই জানে না, ওটা একেবারে মানে কনভিন্স ছিলেন যে এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন এটা কোনোদিন অ্যালাউ করবে না। তাহলে বেস্ট হচ্ছে ওনার মতে যে কোনো ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন হয়, যা নিচের দিকেও কম আবার ওপরের দিকেও কম। তাহলে মাঝখানটাকে যদি ন্যারো করা যায় ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশনে, তাহলে সেইটা ভাবতে ছাত্রদের বলেছিলেন। এইটাই পরবর্তীকালে দেখা যায় যে এটা ঠিকই বলেছিলেন, যে এটা আরেকজনও বলেছিলেন, আরেকজন ম্যাথমেটিশিয়ান, খুবই ওয়েল নোন ম্যাথমেটিশিয়ান, এটা উনি করছেন, ওনারা করছেন 1935-এ, আর মান্ডেলব্রট এসে করেন 63-তে একটা পেপার করেন, সেটা একটুখানি উনি এই এটা থেকে উনি কোনো পেপার লেখেননি, কিন্তু এই জিনিসটা টেক্সট বইয়ের মাঝখানে আছে এবং সেটা ইম্পর্টেন্ট। প্রশ্নটা উনি করেছিলেন ছাত্রদের কাছে যে ভাবো এটাকে। তা যাই হোক, সেইটাই পরবর্তীকালে জানা মানে বা করা হয়েছে যে এটা আসলে গ্যাসের মলিকিউলরা কোনো টাকা সেভ করে মানে কোনো এনার্জি সেভ করে দিয়ে স্ক্যাটারিংটা করে না বা সংঘর্ষটা করে না, এনার্জি কনজার্ভ করে, কিন্তু কোনো কিছু সেভ করে না, কোনো পোর্শন অফ দ্য এনার্জি সেভ করে না। এইখানে মানুষ কিন্তু বাজারে গিয়ে পুরো টাকাটা যা আছে সেটাকে মানে এতে ফেলে না, মানে স্টোকাস্টিক কোনো মার্কেটের ফোর্সের মধ্যে ফেলে দেয় না, সে যদি না সে কোনো গ্যাম্বলিং করে। তাহলে যেখানে ওই সেভিং গুলো আছে সেইটা কিন্তু কাইনেটিক থিওরিতে নেই, সেইটাকে সেভিংস লোকালেই এই পার্টটা মিলে যায়, অ্যাকচুয়ালি মানে নিচের দিকটা মিলে যায়, খুব খুব ইজিলি বোঝানো যায় যে সেভিংস থাকলেই কোনো পার্টিকুলার তার এনার্জি, যদি কাইনেটিক থিওরিতে এনার্জি পার্টিকুলার এনার্জির জন্য করা হতো, তাহলে এনার্জি মানে মানে কখনোই জিরোতে ম্যাক্সিমাম হতে পারে না, কারণ জিরো হতে মানে প্রত্যেকবার তাকে মার্কেট মানে সংঘর্ষ করে তাকে শুধু এনার্জি লুজই করতে হবে, তাহলে তবেই শুধু জিরোতে যাবে, কিন্তু সেটা তো হবে না, স্টোকাস্টিক্যালি কখনো বাড়বে কখনো কমবে। এইটা হলেই সেভিংস থাকলে সে সবসময় ওই দিকটা জিরো হয়ে যাবে, মানে কমের দিকেও জিরো, আবার বেশির দিকেও এক্সপোনেনশিয়ালি কমবে। এই ফর্মটাই এখনো ক্লিয়ার, কিন্তু বেশির দিকে ওই এক্সপোনেনশিয়ালি কমে না, ওটা আবার একটা পারেটো ল আছে, পাওয়ার ল হয়, সেইটাও এই মেথডে খুব ভালোভাবে প্রমাণ হয়ে যায়। কাজে এইটা হচ্ছে এখনকার যেটা শুরুটা সাহা শ্রীবাস্তবের প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটার এবং সঠিক ধারণা দেওয়া ছিল যে কাইনেটিক থিওরি কিন্তু সোসাইটিতে অ্যাপ্লাই করা যাবে, এটা ওনারা মনে করতেন, এবং এন্ট্রপি ম্যাক্সিমাইজেশনের মতো একটা ফিজিক্সের প্রিন্সিপল সেটাও কিন্তু ওখানে হতে বাধ্য, সোসাইটিও হতে বাধ্য। এইটা ওনাদের ভীষণ বড় কনভিকশন ছিল, এবং সেটা 1935-এর এটা প্রথম কোথাও কেউ একটা বইয়েতে বলে রেখেছে। এইটা একটা খুবই বড় ব্যাপার, এখন তো একটা বেশ বড় ব্যাপার হয়েছে, অনেকেই হ্যাঁ সেটা যেরকম ভাবে বলছেন গুগলেও পাওয়া যায়। সম্প্রতি কেমব্রিজের একটা বই ইকোনমিক্স এর উপর, মানে ইকোনমিস্ট লিখেছেন, সেখানেও তারা বলেছেন যে এটার অরিজিনটা প্রফেসর মেঘনাদ সাহা এবং বিশ্বম্বর শ্রীবাস্তবের বইয়েতে এরকম একটা প্রশ্ন করে দেওয়া ছিল অ্যাপ্লাই করার জন্য, ছাত্রদের যাতে অ্যাপ্লাই করে দেখে কি করে এটাকে কমপ্লিট যায়। এই কাজে এইখানেই আমি আমার ওনার ইকোনমিক্স এর কন্ট্রিবিউশনটাও শেষ করলাম। বাহ স্যার, মানে অধ্যাপক সাহা তার কর্মজীবনে এত কিছু করেছেন এবং আপনার কাছ থেকে সেগুলো এত সুন্দর করে আমরা জানতে পারলাম আজকে, শুনে সত্যি স্যার খুবই ভালো লাগছে। ওনাকে আমরা আমাদের সবার পক্ষ থেকে অধ্যাপক মেঘনাদ সাহাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এবার আপনি তো বর্তমানে এসআইএনপি এবং এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস এর এমিরিটাস প্রফেসর,
এবং অনারারি ভিজিটিং প্রফেসর হিসেবে আপনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটেও আছেন। তো এখনো পর্যন্ত আপনি বিজ্ঞান সাধনার সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। আমাদের শ্রোতাদের মধ্যে যদি কেউ এইসব বিজ্ঞানমূলক কাজের প্রসঙ্গে আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে আশা করি ইসনার সাথে যোগাযোগ করলেই তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। অবশ্যই। এবং এই ধরনের মানে ছাড়াও যদি অন্যান্য কাজের জন্য কোনো ছাত্রের প্রশ্ন থাকে, সেটাও আমি মানে আমি যাদের চিনি বা তাদের মানে কাছে আমি সেটা নিয়ে যেতে পারবো। আমি যতটুকু সাধ্য সেটা তো আমি করবই, এবং সেটা ওই মানে আমি খুবই আনন্দিত হব সেটা করতে। হ্যাঁ স্যার, হ্যাঁ, নিশ্চয়ই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আজকের এই অনুষ্ঠানে অধ্যাপক মেঘনাদ সাহা সম্বন্ধে আপনি এত কিছু আমাদের জানালেন, আমরা জানতে পেরে সত্যি ধন্য হলাম। খুব ভালো থাকবেন স্যার, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ স্যার বিকাশ কলি চক্রবর্তীকে। তার মূল্যবান মতামত আমাদের অনেকটা এগিয়ে নিয়ে গেল। সত্যি ইটকাট পাজরের ফাঁকে ফাঁকে ইতিহাসের নানান টুকরো চিত্র। আপনার বক্তব্যে আমরা এগুলোই পেলাম। অনেক ধন্যবাদ স্যার। অবশ্যই ভালোবাসা রইল মুকুলিকাদের জন্য। হে ভারতের তরুণ সমাজ, স্বাবলম্বী হও। কেরানিগিরি করে আর কতদিন চলবে? যে মহান মানব এমন আহ্বান করতে পারেন, তার জন্যই হয়তো বন্ধুবর লিখতে পারেন এমন গান। যন্ত্র না থাকলে কারখানা হবে কি করে? হ্যাঁ, সে কেমিস্ট্রির কথাই বলি, বা আমাদের বেঙ্গল কেমিক্যাল, অথবা অ্যাস্ট্রোফিজিক্স। না, যন্ত্র ছাড়া এক পাও চলতে পারবো না আমরা। তাই নমো যন্ত্র। আমাদের ইসনার প্রাক্তনী তাপস মুখার্জির কণ্ঠে শুনবো এবার সেই গান। নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র, তুমি চক্র মুখর মন্দ্রিত, তুমি বজ্র বন্যী বন্দিত, তব বস্তু বিশ্ব বক্ষ ধ্বংস ধ্বংস বিকট দন্ত। নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র, তব দীপ্ত অগ্নি শত শত অগ্নি বিঘ্ন বিজয় পন্থ, তব দীপ্ত অগ্নি শত শত অগ্নি বিঘ্ন বিজয় পন্থ, তব লৌহ গলন শৈল দলন অচল চলন মন্ত্র। নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র, কবু কাষ্ঠ লোষ্ঠ ইষ্টক দৃঢ় ঘন পিনদ্দ কায়া, কবু ভূতল জল অন্তরিক্ষ লঙ্ঘন লঘু মায়া, কবু কাষ্ঠ লোষ্ঠ ইষ্টক দৃঢ় ঘন পিনদ্দ কায়া, কবু ভূতল জল অন্তরিক্ষ লঙ্ঘন লঘু মায়া, তব খনি খনিত্র নখ বিদীর্ণ ক্ষিতি বিকীর্ণ তন্ত্র, তব পঞ্চভূত বন্ধন কর ইন্দ্রজাল তন্ত্র। নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র, তুমি চক্র মুখর মন্দ্রিত, তুমি বজ্র বন্যী বন্দিত, তব বস্তু বিশ্ব বক্ষ ধ্বংস ধ্বংস বিকট দন্ত। নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র, তব দীপ্ত অগ্নি শত শত অগ্নি বিঘ্ন বিজয় পন্থ, তব দীপ্ত অগ্নি শত শত অগ্নি বিঘ্ন বিজয় পন্থ, তব লৌহ গলন শৈল দলন অচল চলন মন্ত্র। নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র, কবু কাষ্ঠ লিষ্ট ইষ্টক দৃঢ় ঘন পিনদ্দ কায়া, কবু ভূতল জল অন্তরিক্ষ লঙ্ঘন লঘু মায়া, কবু কাষ্ঠ লোষ্ঠ ইষ্টক দৃঢ় ঘন পিনদ্দ কায়া, কবু ভূতল জল অন্তরিক্ষ লঙ্ঘন লঘু মায়া, তব খনি খনিত্র নখ বিদীর্ণ ক্ষিতি বিকীর্ণ তন্ত্র, তব পঞ্চভূত বন্ধন কর ইন্দ্রজাল তন্ত্র। নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র, তুমি চক্র মুখর মন্দ্রিত, তুমি বজ্র বন্যী বন্দিত, তব বস্তু বিশ্ব বক্ষ ধ্বংস ধ্বংস বিকট যন্ত্র। নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র। অনেক অনেক ধন্যবাদ আরও এক প্রাক্তনী তাপস মুখার্জিকে এত সুন্দর একটা গান শোনানোর জন্য। যন্ত্রকে নমস্কার জানিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতি
শ্রদ্ধা নিবেদন করে শেষ করব আজকের এই পর্ব। ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন এবং বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের এক এবং একমাত্র অনলাইন রেডিও স্টেশন রেডিও কলকাতার যৌথ উদ্যোগে শুরু হওয়া অনুষ্ঠান ইসনার অঙ্গনের পঞ্চম পর্ব নিয়েছিলাম আপনাদের বন্ধু আরজে অম্বালিকা। যাওয়ার আগে ছোট্ট দুটো কথা না বললেই নয়। ছোট্ট ছেলেটি খুব অসুস্থ হয়ে পড়ায় 2 বছর সে স্কুলে যেতে পারবে না, এমন আদেশ জারি হলো। অন্য কোনো বাচ্চা হলে নিশ্চয়ই ভীষণ আনন্দ পেত, কিন্তু তিনি এই সময়কালটা ব্যবহার করলেন ইংরেজি সাহিত্য, ভারতের প্রাচীন ইতিহাস, এমনকি ফরাসি, লাতিন এরকম নানান ভাষা আয়ত্তও করে ফেললেন। আসলে ইচ্ছা শক্তি মানুষকে পারে সব বাধাকে জয় করতে শেখানোর। সেই ইচ্ছা শক্তি ছিল বলেই তো ছোট্ট ছেলেটি বড় হয়ে শেখাতে পারলো, বলতে পারলো সমস্ত জাতিকে স্বাবলম্বী হও, চাকরি নয় ব্যবসা করো। তিনি তো আচার্য। বেঙ্গল কেমিক্যাল টেক্সটাইল ছাড়াও আজকের যে সমবায় বা কোঅপারেটিভের ব্যবস্থা, তার কনসেপ্টের রূপকারও কিন্তু আসলে তিনি। এই কর্মযোগী মহান বিজ্ঞানীর প্রতি রইল শ্রদ্ধা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইসনার অঙ্গনের টিম বলছে প্রণমী তোমায়। Radio Kolkata, your daily dose of happiness.